কয়েকদিন আগে সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্র আপনাকে কটাক্ষ করেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে এই সমস্ত কিছু করছেন, এবং তারপরে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই প্রসঙ্গেই বললেন, সেই একই সুরে কার্যত বলা যায় যে এই বামেদের এই দলটা তারা সোশ্যাল মিডিয়াতে টিকে আছে, সোশ্যাল মিডিয়ায় টাকা খরচা করছে, সেখান থেকে রোজগার করবে বলে কোটি কোটি টাকা তারা সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে খরচা করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা দল যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই আবদ্ধ থাকতো তাহলে মুখ্যমন্ত্রীরও দরকার পড়তো না সেই দলকে নিয়ে কথা বলবার। একটা দল যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভিত্তিতেই বেঁচে থাকতো তাহলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বামেদেরকে আক্রমণ করার দরকার পড়তো না। সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম, যে মাধ্যমে এটা ঠিক যে বিজেপি বা তৃণমূলকে আমাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যে পরিমাণ দেখায় আমাদেরকে সে পরিমাণ দেখায় না। ফলে সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে একটা অল্টারনেটিভ, যে অল্টারনেটিভের মাধ্যমে আমরা আমাদের কথা মানুষের মধ্যে তুলে ধরতে পারি। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, সোনারপুরের বিধায়িকা উনি নিজের কাজ ছাড়া উনি বাকি সব কিছু করেন। বিধায়ক হিসেবে ওনার যে কাজ, এমএলএ হিসেবে ওনার যে কাজ, আপনি সোনারপুর ঘুরে একটা ওনার কাজ খুঁজে পাবেন না। সোনারপুরের রাস্তাঘাটের অবস্থা মানে গোসবা বাসন্তী একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে রাস্তার চাইতেও খারাপ সোনারপুরের রাস্তার অবস্থা। আপনি শেষ 5 বছরে বিধানসভার বক্তৃতায় আপনি খুঁজে পাবেন না। বর্ষাকালে তো আরো খারাপ। শুধু ওনাকে খুঁজে পাওয়া যায় ওই পাড়ার মা কাকিমাদেরকে মাঝে মাঝে দেখি, সন্ধ্যে 9টার সময় একটা সিরিয়াল হয়, ওনাকে দেখতে পাওয়া যায়। বাকি 365 দিন ওনাকে খুঁজে পাওয়া যায় না। ফলে উনি কি বললেন না বললেন ইররিলেভেন্ট। একেবারে আরও একটা যে বিষয়, 21শে জুলাই ঢাকুরিয়ার যে 37 এবং 37A যে বাস স্ট্যান্ড রয়েছে ঢাকুরিয়া টু হাওড়া, সেখানকার যারা সেদিনকে ছুটি ছিল তারা সেই দিন বাস নিয়ে যায়নি বলে সেই চালক এবং কন্ডাক্টর তাদেরকে একবেলার জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। মানে 21শে জুলাই এটা নাকি সেই ইউনিয়নটারই নিয়ম যে সেদিন যাদের ছুটি থাকবে তাদেরকে বাস নিয়ে যেতেই হবে ধর্মতলায়। দেখুন, এর থেকে প্রমাণিত হয়ে যায় যে 21শে জুলাইয়ের যে ভিড় ওনারা দেখানোর চেষ্টা করেন সেটা স্বতঃস্ফূর্ত ভিড় নয়, মানুষ মন থেকে যায় না। কাউকে বলা হয় তুমি না গেলে 100 দিনের কাজে জব কার্ডে নাম কেটে দেবো, কেউকে বলে তুমি ওখানে না গেলে তোমার আবাসের টাকা পাবে না, তুমি আমার সাথে না গেলে ইউনিয়নদেরকে বলে তুমি আমার সাথে না গেলে ইউনিয়নে অটো চালাতে পারবে না, তুমি আমার সাথে না গেলে বাস চালাতে পারবে না, কন্ট্রাক্টরগিরি করতে পারবে না। চোখ রাঙিয়ে মানুষের খুব বেশি হলে ভোট পাওয়া যেতে পারে 1 বার 2 বার 3 বার, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। আর এই চোখ রাঙিয়ে খুব বেশি দিন চলে না। আপনি যা বলছেন, আপনি যদি হলদিয়াতে খবর নেন, আপনি হলদিয়াতে খবর নিলে বুঝতে পারবেন হলদিয়াতে তৃণমূলের ডাকা যে কোনো কর্মসূচিতে ফতোয়া থাকে ওই বিশাল বড় শিল্পাঞ্চলের সবাইকে কাজ বন্ধ করে দিয়ে গিয়ে যোগদান করতে হবে। 21শে জুলাইও তাই। হ্যাঁ, ফলে একটা জিনিস প্রমাণিত, 21শে জুলাইয়ের ভিড় বা 21শে জুলাইয়ের সভা কোনোটাই স্বতঃপ্রণোদিত নয়, মানুষ নিজের থেকে আসে না, জোর করে আনা হয়। এবং আমরা দেখেছিলাম যে ওই মঞ্চে একাধিক তারকা যারা সিনেমা করে, সিরিয়াল করে, তারা হয়তো তৃণমূলের কোনো পদেও নেই, কিন্তু সেই তারকা দিয়ে 21শে জুলাই মঞ্চ ভর্তি করা হয়েছিল। এবং তাদেরই দলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলছেন যে রাজনীতিটাই এখন সেকেন্ড অপশন, কারণ ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, তাই জন্য তৃণমূলে। দেখুন, দুটো কথা। 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের রাজ্যে যে টলিউড ইন্ডাস্ট্রি আপনি যদি বলেন, বাংলা সিনেমা, সেই বাংলা সিনেমা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি লাটে তুলে দিয়েছে সরকার। আপনি দেখুন, এখনও যে টেকনিশিয়ান বা ইত্যাদি করে যা ঝামেলা, এখনও অবধি তার কোনো সদুত্তর গিয়ে পৌঁছাতে পারেনি। 2, এ তো প্রায় একটা অঘোষিত জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল সরকার, বা করেওছে, তৃণমূলের সাথে না থাকলে কাজ করতে পারবে না। এবং অসংখ্য খুব ভালো অভিনয় করেন এমন অভিনেতা অভিনেত্রী, এনারা কেউই সেই অর্থে কাজ করতে পাচ্ছেন না, কারণ তারা তৃণমূলের ঝান্ডা ধরেননি। স্বাভাবিকভাবেই একটা বড় অংশের তারকা, সকল তারকা যাদেরকে বলা হচ্ছে, তারা গেছেন। একটা বড় অংশ স্তাবক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবার একটা অংশ নিশ্চয়ই ছোট্ট আছে যারা জানেন যে না গেলে আমি কাজ পাবো না, কিন্তু এর একটা বড় অংশ স্তাবক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্তাবকতা করবার জন্য যান। এদের সাথে রাজনীতির দূর থেকে কোনো সম্পর্ক নেই, না রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন আছে, ফলে এ নিয়ে আলোচনা করাই বৃথা।
মানে সমাজের নিচুতলার মানুষদেরকেও তো ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে সেদিন 21শে জুলাইয়ের মঞ্চ আনা হয়েছিল, অভিনেতা অভিনেত্রীদের সাথেও সেই একই জিনিস তাহলে। 2019 সালে সায়নী ঘোষ, যিনি এখন যাদবপুরে সাংসদ হয়েছেন, তৃণমূলের যুবনেত্রী, সেই সময়তে উনি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ভবিষ্যতের ভূত সিনেমা স্ক্রিনিং নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। আপনি ওনার বক্তৃতা শুনবেন যে কিভাবে জোর করে ভয় দেখিয়ে অভিনেতা অভিনেত্রীদেরকে তৃণমূল মিছিলে নিয়ে যায়। আমার কথা না, সায়নী ঘোষের কথা, আপনি শুনবেন। কিন্তু তারপরে যখন তাদেরকে ভোটে দাঁড় করিয়ে জেতায় তারা কাজ করে না, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে আগের বারে তার অভিনয়ের কেরিয়ার ছিল তাই করতে পারেনি, তাই আমরা আবার জায়গাটা বদলে দিলাম, কারণ আমার মিমি চক্রবর্তী এবং সায়নী ওই জন্যেই তো বলছি, আমাদের রাজ্য রাজনীতিটা একটা হাস্যকর জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে রাজ্যের সরকার। এবং তারই সাথে একটা জিনিস খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, এই তারকা খচিত রাজনীতি করে আসলে যেটা করার চেষ্টা করছে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। এতে বাংলারও কোনো উন্নতি হচ্ছে না, রাজ্যের মানুষেরও কোনো উন্নতি হচ্ছে না, বেকারত্বের সমস্যা বাড়ছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের সমস্যা বাড়ছে, চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি, রাস্তায় বসে আছে দিনের পর দিন। এই 26,000 বা টেট, সামগ্রিকভাবে একটা দিশাহীনভাবে রাজ্যের সরকার চলছে। 40% বেকারত্ব কমিয়েছে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। হ্যাঁ, ওনার ভাইপো আগে বেকার ছিলেন, ওনার ভাইপোকে উনি সাংসদ বানিয়েছেন, এটা উনি করেছেন। 77 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছেন, তারপরেও আপনারা বলবেন গোটা 100 দিনের কাজটাকে লাটে তুলে দিয়েছে তৃণমূল আর বিজেপি। মনরেগা প্রকল্পটাকে লাটে তুলে দিয়েছে, 100 দিনের প্রকল্পকে। যত কম বলা যায় এই নিয়ে তত ভালো। কিন্তু আপনারা তো এই রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, তারপর এখন তাহলে সাধু সাজছেন। এই রাজ্য 2011 সালে যেখানে ছিল, মুখ্যমন্ত্রী যদি সেখান থেকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেন, এই রাজ্য অনেক দূর যেতে পারত। সহজ কথা, সল্টলেক সেক্টর 5 বামফ্রন্টের আমলে তৈরি হয়েছে, আমাদের বয়সী অসংখ্য ছেলে মেয়ে কাজ করে ওখানে। এই আমলে একটা সেক্টর 6 তৈরি করতে পারলো? ওই একটা কি ভ্যালি বলে চালানোর চেষ্টা করছে, দু একটা যা নতুন বলে চালানোর চেষ্টা করছে 2011 সালের মৌ স্বাক্ষরিত জায়গা। আপনি একটা নতুন বড় ইন্ডাস্ট্রি বলুন তো, যে পশ্চিমবাংলার বুকে এসছে, যেখানে 10,000 20,000 ছেলেমেয়েরা কাজ করে। এসএসসি বামফ্রন্ট সরকার থাকবার সময় প্রতি বছর, তৃণমূল কংগ্রেসের আমলে একবার এসএসসি এমন জট হওয়া হলো, সেই এসএসসি আটকে রয়েছে। ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রী পিছু শিক্ষক শিক্ষিকার সংখ্যা 50:1, 52:1, 52 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক শিক্ষিকা। সরকার চলছে এটা, সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পাচ্ছে না, রাজ্যের পরিযায়ী শ্রমিক বাড়ছে, অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পবাজি করছেন। আর একটা গ্রুপ বানিয়ে দিয়েছে, এরা মোটামুটি ওই সিন্ডিকেট করে চালানোর চেষ্টা করছে। এই দিয়ে রাজ্য চলতে পারে। দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান নামে প্রকল্প আনছেন মুখ্যমন্ত্রী, যেখানে ডিএ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তারপরেও 6 মাস সময় চাইছেন, রাজ্যের কাছে নাকি টাকা নেই, তাহলে এই 8,000 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা। দেখুন, রাজ্য সরকার 8,000 করলো না 10,000 করলো সেটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন অন্য জায়গাতে। এই যে একদম গ্রাম্য স্তরে প্রশাসন, এই প্রশাসনটারই সাংবিধানিক নাম হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তারপরে প্রথমবার বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার পরে এই পঞ্চায়েতি ব্যবস্থার ইলেকশন শুরু হয়। যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ রাইটার্স বিল্ডিং থেকে শুধুমাত্র সরকার চলবে না, সরকার চলবে একদম গ্রামের সরকার, গ্রামে থেকে চলবে, সেই জন্য একটা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এখন নিজে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রীর আমলে পঞ্চায়েতের 12টা বেজে গেছে, তাই জন্য উনি পঞ্চায়েতের ওপরেও ভরসা না করতে পেরে ওই পাড়ায় সমাধান না কি করতে চাইছেন। সেটার জন্যই তো পঞ্চায়েত, সেটার জন্যই তো এলাকার সদস্য, সেটার জন্যই তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর। তার মানে এই যে প্রশাসন, লোকাল স্তরের যে প্রশাসন, সেই প্রশাসন আজকে ভেঙে গেছে, ভেঙে পড়েছে বলে উনি এটা করছেন, যা করা যায় না, অসাংবিধানিক। আমি শেষ প্রশ্ন করব, এসএফআই এবং আপনার করা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে মামলা, সেখানে আপনি জিতে গিয়েছিলেন, হাইকোর্ট থেকে বলা হয়েছে বিজ্ঞপ্তি দিতে 2 সপ্তাহের মধ্যে, এখনও বোধহয় 1 সপ্তাহের কিছুটা বেশি সময় হয়েছে। রাজ্য সরকারকে তো বারংবারই আমরা আদালতের অবমাননা করতে দেখেছি, এক্ষেত্রে যদি তেমন হয় তাহলে পরবর্তী আদালত অবমাননা করলে আদালত অবমাননার জন্য প্রয়োজনীয় যা কিছু করবার করা হবে, কিন্তু বুঝবেন একটা লং টাইম ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। সাউথ ক্যালকাটা কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে কি হতো। ফলে যে মামলা আমি করেছিলাম, সেই মামলা করবার পরে পুকুরের মাঝখানে একটা ঢিল পড়েছে, চারিদিকে এখন গিয়ে একটা ঢেউ গিয়ে পড়ছে। এই যে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, সব যাচ্ছে, দেখছি ভালো লাগছে।
কিন্তু কথা খুব স্পষ্ট, খুব পরিষ্কার, শুধুমাত্র অবৈধ ইউনিয়ন বন্ধ করলেই হবে তা নয়। সুপ্রিম কোর্টে যে ডাইরেকশনস রয়েছে এবং যেভাবে নির্বাচন করবার জন্য ডাইরেকশন রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রক্রিয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সেগুলো মেনেই নির্বাচন করতে হবে। না করলে তার যা প্রয়োজনীয় ব্যবস্থা তা আমরা গ্রহণ করব। কিন্তু সুদীপ রাহা তিনি বলছিলেন যে এসএফআই গেছেন আদালতে, ভালো কথা, জিতেছেন সেটাও ভালো কথা, কিন্তু ভোটে পারবেন তো? দুটো এমন কলেজের নাম বলুন যেখানে আপনারা প্রার্থী দিতে তাহলে পারবেন। ভালো তো, যারা ভোটে জিতবে তারাই বা ভোটটা করাচ্ছে না কেন? এ তো উল্টো হয়ে গেল, যারা ভোটে হারবে তারা ভোট করানোর জন্য আদালতে এসছে, আর যারা ভোটে জিতবে তারা ভোটটা করাতে চাইছে না। হাস্যকর।